আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি লাইন ধরে খুঁটিয়ে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। এটি মূলত ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়টির বিস্তারিত আলোচনার পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওটি যারা এখনো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আজকের পার্টের ভিডিওতে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়টির 36 নম্বর পৃষ্ঠার টুকরো কথা অংশ থেকে পড়াবো। এর আগের অংশের আলোচনা তোমরা পার্ট 1 এর ভিডিওতে পেয়ে যাবে। দেখো, তৃতীয় অধ্যায়ের 36 নম্বর পৃষ্ঠার টুকরো কথা অংশে হেডিং করা হয়েছে রেগুলেটিং অ্যাক্ট ও পিট প্রণীত ভারত শাসন আইন। এই রেগুলেটিং অ্যাক্ট ও পিট প্রণীত ভারত শাসন আইন চালু করেছিল ব্রিটিশ সরকার। কাদের উদ্দেশ্যে চালু করেছিল? ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যদের উদ্দেশ্যে চালু করেছিল, বা বলা যেতে পারে ভারতে অবস্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে চালু করেছিল। কেন এই রেগুলেটিং অ্যাক্ট ও পিট প্রণীত ভারত শাসন আইন চালু করা হয় একটু সহজে বুঝে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। এই বণিক সংস্থা লন্ডনে কোম্পানির পরিচালক গোষ্ঠী দ্বারা পরিচালিত হতো। তারা কোম্পানির নিয়ম নীতি মেনে চলতো এবং অনেক ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করত বা বেআইনি কার্যকলাপ চালাতো। এই ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির সাথে সিরাজউদ্দৌলার নীতিগত বিরোধ দেখা দিলে 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধ হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীরা জয়লাভ করে। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি বেড়ে যায়। পরবর্তীকালে 1764 খ্রিস্টাব্দে মীর কাসেমের সাথে ইংরেজদের বক্সারের যুদ্ধ হয়। সেই যুদ্ধেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী জিতে যায় এবং এই বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বেড়ে যায়। একচেটিয়া অধিকারের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বণিক কর্মকর্তারা প্রচুর মুনাফা লাভ করে ফুলে ফেপে ওঠে। অর্থাৎ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যরা ব্যক্তিগতভাবে প্রচুর সম্পদের অধিকারী হয়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিপত্তির সাথে আয় ব্যয়ের হিসেবে গরমিল, রাজস্ব আদায়ের ঘাটতি প্রভৃতি থেকে ব্রিটেন সরকার বুঝতে পারে কোম্পানির মধ্যে দুর্নীতি বাসা বেঁধেছে এবং কোম্পানির বণিকেরা অসৎ উপায়ে সম্পদ উপার্জন করছে। তাই ব্রিটেন সরকার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর হস্তক্ষেপের জন্য আইন প্রণয়ন করে। প্রথমে তারা 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু করে, কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টে বেশ কিছু ত্রুটি দেখা দেয়, যার ফলে ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটেন সরকার অধিকার কায়েম করতে পারে না। তাই এই ত্রুটিগুলোকে সরিয়ে 1784 খ্রিস্টাব্দে আবার একটি নতুন আইন চালু হয়, সেটি হলো পিটের ভারত শাসন আইন। তো এই রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন সম্পর্কেই আজকে আমরা পড়ব। এছাড়াও ওয়ারেন হেস্টিংসের সংস্কারমূলক কার্যগুলি সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমে পাঠ্য বই অনুযায়ী পড়াচ্ছি, তারপরে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন আসলে তোমরা কিভাবে উত্তর লিখবে সেটাও দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। প্রথমেই দেখো রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে লেখা হয়েছে। তো ভারতে অবস্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতিকে দমন করতে এবং তাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্রিটিশ সরকার রেগুলেটিং অ্যাক্ট চালু করেন। এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। আমরা জানি যে মাদ্রাজে, বোম্বাইতে, বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্সি গড়ে উঠেছিল এবং তারা স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে নিজেদের কার্যকলাপ চালাতো। কিন্তু ব্রিটিশ সরকার তাদের এই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে এবং ব্রিটিশ সরকার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিজেদের হস্তগত করে।
গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়, অর্থাৎ একটি সরকারি পদ তৈরি করা হয়, ঠিক করা হয় বাংলার গভর্নর হবেন গভর্নর জেনারেল। অর্থাৎ বাংলার যিনি গভর্নর ছিলেন, বাংলা প্রেসিডেন্সির যিনি গভর্নর ছিলেন, তাকেই গভর্নর জেনারেল করে দেওয়া হয়। তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন। অর্থাৎ বাংলার যিনি গভর্নর জেনারেল তিনি মাদ্রাজ এবং বোম্বাইয়ের প্রেসিডেন্সিকে সামলাবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। যদি তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসে যে আইনের দ্বারা কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়, এর উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট। এই অংশ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে রেগুলেটিং অ্যাক্ট কি বা রেগুলেটিং অ্যাক্ট কাকে বলে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েমের উদ্দেশ্যে 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্টে যে আইন পাশ হয় তা রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত। কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন। তোমাদের আরও একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়, এর উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট কি বা রেগুলেটিং অ্যাক্ট কাকে বলে সেটা আমরা জানলাম। এবারে আমরা রেগুলেটিং অ্যাক্টের নীতিগুলো সম্পর্কে জানবো যে এই রেগুলেটিং অ্যাক্টে কি কি বলা হয়। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সির ওপর ব্রিটিশ সরকারের অধিকার প্রতিষ্ঠা পায়। গভর্নর জেনারেল বলে একটি নতুন পদ তৈরি করা হয়। বাংলার গভর্নরকেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। গভর্নরের মেয়াদ রাখা হয় 5 বছর। কোম্পানির কর্মচারীদের নিজস্ব কোনো ব্যবসা রদ করা হয়, অর্থাৎ তারা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা করতে পারবে না। কোনো রকমের উৎকোচ বা অনুদান নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়, অর্থাৎ কোনো রকমের ঘুষ নেওয়া যাবে না, যদি নাও তাহলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। এই নীতিগুলো কিন্তু কোম্পানির যারা কর্মচারী তাদের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল, কারণ তারা হয়ে উঠেছিল দুর্নীতিগ্রস্ত। তবে এই রেগুলেটিং অ্যাক্টের বেশ কিছু ত্রুটি দেখা দেয়। সেগুলি কি? রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ কার্যকর করা যায়নি, অর্থাৎ ব্রিটিশ সরকার যেটা চেয়েছিল সেটা হয়নি। ব্রিটিশ সরকার চেয়েছিল যে তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এই আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু সেটা হয়নি। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলগুলোর ওপর গভর্নর জেনারেলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ গভর্নর জেনারেল হিসেবে ব্রিটিশ সরকার যাকে নিয়োগ করেছিলেন তার অধিকারও তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং বলা যায় এই আইন ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। যেহেতু রেগুলেটিং অ্যাক্ট ত্রুটিপূর্ণ ছিল, তাই সেই ত্রুটিগুলোর কথা মাথায় রেখে আরও কঠোরভাবে ব্রিটিশ সরকার একটি আইন তৈরি করেন। সেটি হলো পিট প্রণীত ভারত শাসন আইন। দেখো তোমাদের পাঠ্য বইতে এখানে কি বলা হচ্ছে, 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। এটা কিন্তু খুব সহজে যদি শর্ট কোশ্চেন আসে তোমরা লিখে দিতে পারবে যে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান, সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলে। দেখো এই আইনটি তৈরি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, কিন্তু এই আইনটি বলবৎ হয় বা কার্যকর হয় 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এখানে লেখাই আছে 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই আইনটি বলবৎ হয়। এটি মাথায় রাখবে, যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো যে কবে আইনটি তৈরি হয় এবং কবে আইনটি কার্যকরী হয়। পিটের ভারত শাসন আইন তৈরি হয় 1784 খ্রিস্টাব্দে এবং কার্যকরী হয় বা বলবৎ হয় 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, এবং এই আইন প্রণয়ন করেন উইলিয়াম পিট।
এই আইনের ফলে কি হয়? এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। অর্থাৎ ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি কার্যকলাপ করছে তার সমস্ত খবর রাখতেন ব্রিটেন সরকার। এরপরে দেখো বলা হচ্ছে পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। অর্থাৎ একটি বোর্ড তৈরি করা হয় এই আইনের দ্বারা। সেই বোর্ডকে কোম্পানির সামরিক, অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত সামরিক দায়িত্ব, অসামরিক শাসনের দায়িত্ব, রাজস্ব ব্যবস্থার পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। অর্থাৎ ভারতে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তারা, সমস্ত উচ্চপদস্থ কর্মচারীরাই গভর্নর জেনারেল হিসেবে ব্রিটিশ সরকার যাকে নিযুক্ত করেছেন তার কথা মেনে চলতে বাধ্য। তো পিটের ভারত শাসন আইন কাকে বলে যদি তোমাদের প্রশ্ন আসে তোমরা এভাবে লিখবে, রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি দূর করতে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলে। এই পিটের ভারত শাসন আইনে কি কি বলা হয় বা এই আইনের নীতিগুলি কি কি ছিল? বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। একটা বোর্ড তৈরি করা হয় যে বোর্ডের দায়িত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলতে বাধ্য। বোর্ড অফ কন্ট্রোলকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এই আইনে বলা হয় ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। যদি প্রশ্ন আসে পিটের ভারত শাসন আইনের নীতিগুলি কি কি ছিল বা পিটের ভারত শাসন আইনে কি কি বলা হয়, তো তোমরা এভাবেই পয়েন্ট করে লিখে দেবে। আরও দুটি শর্ট কোশ্চেন এখানে লিখে নাও। পিটের ভারত শাসন আইন বলবৎ হয় কবে? এই প্রশ্নের উত্তরে লিখবে 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। এবারে চলে আসছি 37 নম্বর পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলেও গোড়ায় মুঘল ব্যবস্থাই ছিল দেওয়ানি ও ফৌজদারি বিচারের মাপকাঠি। তবে কোম্পানির অনেক কর্মচারী ওই ব্যবস্থার মধ্যে নানা রকম গরমিলের অভিযোগ তুলত। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ কোম্পানির কাছে নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম পরাজিত হন। এরপর কি হয়? বাদশাহ শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার জন্য একটি ফরমান জারি করেন। সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার পায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ফরমানের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা অধিকার করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার পেলেও তখনও পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিচারের ক্ষেত্রে মুঘল ব্যবস্থাকেই মেনে নেওয়া হতো। কয়েকজন ইংরেজ কর্মচারী অবশ্য এই ব্যবস্থার নানা রকম গরমিলের অভিযোগ তুলত। অর্থাৎ ইংরেজরা অর্থনৈতিক ক্ষমতা পেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তখনও তারা এই দেশে কোনো নতুন নিয়ম নীতি চালু করতে পারেনি। পুরনো নিয়ম নীতি অনুযায়ী চলছিল। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারত যেহেতু একটি অন্য দেশ, তাই সেখানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে এবং সেই কর্তৃত্বকে টিকিয়ে রাখতে গেলে ভারতের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আইন তৈরি করতে হবে। এর ফলে ব্রিটিশ সরকার কি করে? 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। দ্বৈত শাসন ব্যবস্থা কি? 1765 খ্রিস্টাব্দে এই শাসন ব্যবস্থা চালু হয়েছিল। এই শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। অর্থাৎ
নবাবের শুধু রাজনৈতিক দায়িত্বই ছিল, তার কোনো অর্থনৈতিক ক্ষমতা ছিল না। অন্যদিকে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা, অর্থাৎ কোম্পানির হাতে অগাধ অর্থনৈতিক ক্ষমতা ছিল, কিন্তু তার কোনো রাজনৈতিক দায়িত্ব ছিল না। তো 1772 খ্রিস্টাব্দে কি করা হয়, এই দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয় এবং সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল। তিনি কি করেন, তিনি বাংলার প্রশাসনিক ও বিচার ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার না আনা যায়, তাহলে কর্মচারীরা এবং কোম্পানি উভয়েরই অধঃপতন ঘটবে। তাই ওয়ারেন হেস্টিংস প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করেন। কোম্পানির শাসনকে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার পিছনে হেস্টিংসের পরে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অর্থাৎ প্রথমে ওয়ারেন হেস্টিংস যে সংস্কারমূলক কাজগুলি করেছিলেন সেগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং ওয়ারেন হেস্টিংসের পরে আমরা লর্ড কর্নওয়ালিসের সংস্কারমূলক নীতিগুলি সম্পর্কেও জানব, সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবারে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ার মাধ্যমে আমরা ওয়ারেন হেস্টিংসের আমলে সংস্কারমূলক নীতিগুলি সম্পর্কে জানব। পাঠ্য বইতে কি লেখা হয়েছে, ওয়ারেন হেস্টিংসের আমলেই দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রস্তাব ওঠে। অর্থাৎ দেশীয় যারা অভিজাত আছে, ধনীরা আছে, তাদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করতে হবে, এই প্রস্তাব ওঠে। পাশাপাশি ইউরোপীয়দের সরাসরি তদারকির মাধ্যমে যে সুষ্ঠু বিচার সম্ভব তা নিয়েও আলোচনা চলতে থাকে। অর্থাৎ ইউরোপীয় বণিকদের হাতে যে একচেটিয়া অধিকার, তার উপর নজর রাখতে হবে, আর না হলে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। ফলে বিচার ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয়। অর্থাৎ বিচার ব্যবস্থার ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি যা বলবে বা ব্রিটিশ সরকার যা বলবে তাই হবে, এ নিয়ে চূড়ান্ত উদ্যোগ শুরু হয়। মনে করা হতো এর মাধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমেই কোম্পানি শাসনে অভ্যস্ত হয়ে উঠবে। অর্থাৎ ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল তারা যদি একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং নিয়ম নীতি অনুযায়ী চলতে পারে, তাহলে ভারতীয়রা তাদের সেই শাসন ব্যবস্থার প্রতি আকৃষ্ট হবে এবং ধীরে ধীরে নিজেদেরকে ব্রিটিশ শাসনের সাথে মানিয়ে নিতে সক্ষম হবে। এর জন্য ওয়ারেন হেস্টিংসের আমলে কি কি সংস্কার করা হয় দেখো। 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। কেমন, প্রতি জেলাতে একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি হয়। তবে আইন কানুনে মুঘল প্রভাব তখনও রয়ে গিয়েছিল, কারণ ব্রিটিশ কোম্পানি বুঝতে পেরেছিলেন সম্পূর্ণ ইউরোপীয় রীতিতে নিয়ম নীতি চালালে হবে না, তাহলে ভারতীয়রা ঘাবড়ে যাবে। তাই মুঘল আমলের যে সমস্ত আইন কানুন সেগুলোও তাদের আইনের মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু দেওয়ানি আদালতগুলিতে প্রধান ছিলেন ইউরোপীয়রাই। অর্থাৎ দেওয়ানি আদালতের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল ইউরোপীয়দেরই। পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতেন ব্রাহ্মণ পণ্ডিত ও মুসলিম মৌলবীরা। অর্থাৎ দেশীয় যে সমস্ত আইন রয়েছে সেগুলো ব্যাখ্যা করে ইংরেজদের বোঝাতো ব্রাহ্মণ পণ্ডিতেরা এবং মুসলিম মৌলবীরা। ফৌজদারি আদালতগুলিতে একজন করে কাজী ও মুফতি থাকতেন, যদিও সেগুলির দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয়দের হাতেই ছিল। অর্থাৎ শাসন পরিচালনার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভারতীয়দের থেকে সাহায্য নেওয়া হতো ঠিকই, কিন্তু দেখভালের চূড়ান্ত দায়িত্ব বা শাসনের চূড়ান্ত দায়িত্ব, বিচারের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয়দের হাতেই ছিল। এরপরে বলা হচ্ছে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটে। তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। ওইসব সংস্কারের মধ্য দিয়ে বিচার ব্যবস্থার চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়েছিল। অর্থাৎ বিচার ব্যবস্থায় সম্পূর্ণ ইউরোপীয় প্রভাব দেখা দিয়েছিল। 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে। সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা হয়েছিল।
এবারে চলে আসছে 38 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো টুকরো কথা অংশে সুপ্রিম কোর্ট সম্পর্কে কিছু কথা লেখা আছে এবং উপরের দিকে বাপাশে দেখো এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ব্রিটিশ শাসনকালে ভারতে যে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল তার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে, এটা অবশ্যই মাথায় রাখবে। এখানে কি বলা হচ্ছে দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইম্পিরিয়াল কোর্ট তৈরি করা হয়েছিল। সেখানে একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতি নিয়োগ করা হয়েছিল। ঠিক করা হয়েছিল যে কেবল ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদেরই বিচার করবে এই কোর্ট। অর্থাৎ কলকাতায় যে কোর্ট তৈরি করা হয়েছিল এই কোর্টে কেবলমাত্র ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদের বিচার হবে, তাছাড়া আর কারো বিচার হবে না। কিন্তু ক্রমশই সেই কোর্টের নানান কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোর্টের বিরোধিতা তৈরি হয়। এই কোর্ট তৈরি করেছিল ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। তাই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন সদস্যদের দুর্নীতিমূলক কাজ কোর্ট কিন্তু ভালো চোখে দেখতো না। কোর্ট তাদের নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ করতে চাইতো। এ কারণে কি হতো, ক্রমশই সেই কোর্টের নানান কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোর্টের বিরোধিতা তৈরি হয়। কোর্ট প্রায়ই কোম্পানির তৈরি করা আদালতগুলির এখতিয়ারে হস্তক্ষেপ করত। অর্থাৎ কোম্পানি যে আদালতগুলি তৈরি করেছিল, তাদের যে নিয়ম নীতি তৈরি করেছিল, সেই সমস্ত বিষয়ে কোর্ট হস্তক্ষেপ করত, যেটি কোম্পানি মেনে নিত না। 1781 খ্রিস্টাব্দে আইন করে ইম্পিরিয়াল তথা সুপ্রিম কোর্টের এখতিয়ার ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোর্টের বিরোধ না বাধে, তাই 1781 খ্রিস্টাব্দে আইন করে সুপ্রিম কোর্টের কি কি এখতিয়ার রয়েছে, কি কি ক্ষমতা রয়েছে সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়। বলা হয় রাজস্ব আদায় সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে পড়বে না। কারণ দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকারের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা পেয়েছিল। তাই সুপ্রিম কোর্ট রাজস্ব আদায় সংক্রান্ত কোনো মামলা নিতে পারবে না। তাছাড়া কোম্পানির গভর্নর ও গভর্নরের কাউন্সিলের কাজকর্মে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। 1797 খ্রিস্টাব্দে কলকাতার সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 4-এর বদলে 3 জন করা হয়। 1801 ও 1823 খ্রিস্টাব্দে যথাক্রমে মাদ্রাজ ও বোম্বাইতেও একটি করে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ফলে গোটা ভারত জুড়ে 3টি সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। তাহলে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কোথায়? কলকাতায়। তারপরে তৈরি করা হয় মাদ্রাজে, তারপরে বোম্বাইতে। তো ব্রিটিশ শাসনকালে সম্পূর্ণ ভারতবর্ষে মোট 3টি সুপ্রিম কোর্ট ছিল। এবারে 38 পৃষ্ঠার নিচের অংশে ওয়ারেন হেস্টিংস বিচার ও শাসন ব্যবস্থায় আর কি কি সংস্কার এনেছিল সেগুলো পাঠ্য বই অনুযায়ী সহজভাবে পড়বো। তারপরে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে সেটাও তোমাদের বলে দেবো। দেখো পাঠ্য বইতে এখানে কি বলা হচ্ছে, বিচারের সমতা আনার জন্য দরকার ছিল প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা। সেই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করেন। এই সংকলনটির ইংরেজি অনুবাদ করা হয়। তার ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপরে বিশেষ নির্ভর করতে হতো না। আসলে ভারতীয়দের সমাজ রীতিনীতি, সেখানকার মানুষজনদের আচার ব্যবহার বুঝে তো সেখানে আইন প্রণয়ন করতে হবে। সেক্ষেত্রে ইংরেজরা কাদের সাহায্য নিয়েছিলেন? ভারতীয় যে হিন্দু পণ্ডিতেরা ছিল তাদের সাহায্য নিয়েছিলেন। তাদের কাছ থেকে হিন্দু আইনগুলির একটি সার সংকলন ইংরেজরা তৈরি করেন এবং সেই সার সংকলনের একটি ইংরেজি অনুবাদ করেন, যাতে তাদের বিচার করতে গেলে কোনো ভারতীয় সহকারীর দরকার না পড়ে। তারা সেই ইংরেজি অনুবাদের সংকলনটি দেখেই বিচার করার সিদ্ধান্ত নিতে পারে। মুসলমান আইনগুলিরও একটি সংকলন বানানো হয়। এসবের মধ্য দিয়ে ঔপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। শুধুমাত্র হিন্দু আইনের সার সংকলনের ইংরেজি অনুবাদ নয়,
মুসলমান আইনগুলির ও সার সংকলন তৈরি করা হয়েছিল এবং তার ইংরেজি অনুবাদ তৈরি করা হয়েছিল। এর ফলে ব্রিটিশ শাসকরা কি চাইছিল, যাতে ভারতীয়রা আকৃষ্ট হয় এবং তাদের যে বিচার ব্যবস্থা এবং তাদের শৃঙ্খলা দেখে মুগ্ধ হয় এবং তাদের নিয়ম নীতি মেনে চলতে অভ্যস্ত হয়ে পড়ে। এরপরে বলা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। তাহলে এই কোড বা বিধিবদ্ধ আইন কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। কবে চালু করেন? 1793 খ্রিস্টাব্দে। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়, আলাদা আলাদা আইনের মধ্যে ফেলা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়, যেটা এখনো আমাদের এখানে আছে। যদি নিম্ন আদালতে তোমার বিপক্ষে কোনো রায় দেয়, সেটা নিয়ে তুমি উচ্চ আদালতে যেতে পারবে। তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই, অর্থাৎ তখনকার সময় ব্রিটিশ শাসনের সময় সমস্ত আদালতের প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল। অর্থাৎ ঔপনিবেশিক বিচার ব্যবস্থার উচ্চতর স্তরে কোনো ভারতীয়রা থাকবে না, শুধুমাত্র ইউরোপীয়রাই থাকবে, এমন আইন তৈরি করা হয়েছিল। তার পরের অংশে দেখো বলা হচ্ছে, মুঘল আমলে বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণ ভারতীয়রা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। বিচার কাঠামোকে সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। এই ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিল তাদের বিচার ব্যবস্থা। এবারে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওয়ারেন হেস্টিংসের সংস্কারমূলক কার্যাবলী, তোমাদের শুধুমাত্র যে ক্লাস 8-এর জন্য এটা পড়ে রাখছো তা নয়, তোমরা পরবর্তী ক্লাসে যখন আরো উঁচু ক্লাসে উঠবে বা ইতিহাস নিয়ে পড়বে, তোমরা যদি এখনই ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের আর এগুলো কষ্ট করে বুঝে নিতে হবে না। আমি সেভাবেই এর উত্তরগুলি লিখিয়ে দিচ্ছি। ওয়ারেন হেস্টিংসের সংস্কারমূলক কার্যাবলী সম্পর্কে যদি লিখতে দেয়, তোমরা লিখবে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। তিনি কোম্পানির শাসনকে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার জন্য যে সংস্কারগুলি করেছিলেন তা হলো, প্রথমে পয়েন্ট করবে রাজস্ব সংক্রান্ত সংস্কার। 1. ভূমি রাজস্ব বিষয়ক তথ্য সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন, অর্থাৎ এই কমিটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভূমি রাজস্ব বিষয়ক তথ্য সংগ্রহ করবে। 2 নম্বর পয়েন্ট, নিলামের সর্বোচ্চ ডাকে, অর্থাৎ নিলামের ক্ষেত্রে যে সব থেকে বেশি টাকা দিতে রাজি হবে সে 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত বা সেই জমি থেকে রাজস্ব আদায়ের অধিকার পাবে, এটা হলো 5 শালা বন্দোবস্ত। 3. রাজস্ব আদায়ের জন্য প্রতি জেলায় ইংরেজ কালেক্টর নিয়োগ। এবারে চলে আসছে বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার। এগুলো যে তোমাদের সম্পূর্ণ লিখতে হবে তা নয়, তোমাদের যত নম্বরের প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমরা ততগুলো পয়েন্ট লিখবে। দেখো, বিচার বিভাগ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস কি করেছিল বা ওয়ারেন হেস্টিংসের আমলে কি কি চালু করা হয়? বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার নিয়ম চালু হয়। দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা হয়। 11 জন পণ্ডিত দিয়ে হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করা হয় এবং তার ইংরেজি অনুবাদ করা হয়। মুসলমান আইনগুলোরও সংকলন বানানো হয়। 1793 খ্রিস্টাব্দে কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়। দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। জেলা থেকে সদর দপ্তর পর্যন্ত আদালতকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। এভাবে পয়েন্টগুলো মনে রাখবে যাতে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। এই অধ্যায়ের পরবর্তী অংশের আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।